ইংরেজি গ্রামারের এমন একটা টপিক আছে না যেটা দেখলেই কেমন যেন একটু কঠিন মনে হয়। হ্যাঁ, আমি ডিগ্রি চেঞ্জের কথাই বলছি। চলুন আজকে এটাকে একদম সহজ করে ফেলি। অনেকের কাছে এই ব্যাপারটা বেশ প্যাঁচানো লাগে, তাই না? এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের রূপ বদলানো, কখন কি হবে, মাঝে মাঝে বেশ জটিল মনে হতেই পারে। অ্যাডজেক্টিভ মানে তো আমরা জানি, ওই যে শব্দগুলো দিয়ে কারো দোষ, গুণ বা অবস্থা বোঝানো হয়। তবে একদম চিন্তা করবেন না, কারণ আজকে আমরা কিছু পরিষ্কার নিয়ম আর এমন কিছু ট্রিক্স দেখব যা দিয়ে পুরো ব্যাপারটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে এই যে তুলনা, এর আসলে কয়টা লেভেল বা স্তর আছে। প্রথমেই আসছে পজিটিভ ডিগ্রি। এটা হলো একদম বেসিক লেভেল, মানে অ্যাডজেক্টিভের সাধারণ রূপটা। এখানে কোনো তুলনা কিছু নেই, জাস্ট কারো একটা গুণ বা অবস্থা বলা হচ্ছে। যেমন ধরেন, রানা ইজ আ টল বয়। ব্যাস, রানা লম্বা ছেলে। কার থেকে লম্বা, কিসের থেকে লম্বা, এসব কোনো ব্যাপারই এখানে নেই। আচ্ছা, এবার যদি আমরা তুলনা করতে চাই, তখনই আসে কম্প্যারেটিভ ডিগ্রি। নাম শুনি বোঝা যাচ্ছে এখানে কম্পেয়ার বা তুলনা করা হয়। তবে মনে রাখতে হবে তুলনাটা হবে ঠিক দুইজনের মধ্যে। যেমন রানা ইজ টলার দ্যান করিম, এখানে রানা আর করিমের মধ্যে তুলনা হচ্ছে। আর এই তুলনার জন্য একটা কমন শব্দ হল দ্যান। আর ৩ নম্বরে আছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ মানে কি? সেরা। মানে যখন অনেকের মধ্যে একজনকে সেরা বা সবচেয়ে আলাদা করে বোঝানো হয়, তখনই এটা ব্যবহার হয়। যেমন রানা ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের সব ছেলের মধ্যে রানাই সবচেয়ে লম্বা, এর উপরে আর কেউ নেই। ডিগ্রিগুলো তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল এই যে টল থেকে টলার বা গুড থেকে বেস্ট, এই শব্দগুলো বদলায় কিভাবে? কখন আমরা ইয়ার বা এস্ট যোগ করব আর কখন মোর বা মোস্ট বসাবো? এই প্রশ্নটা কিন্তু কমবেশি সবার মাথাতেই ঘুরপাক খায়, তাই না? বিগ থেকে যদি বিগার হয়, তাহলে বিউটিফুল থেকে বিউটিফুলের কেন হয় না? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে সিলেবলের মধ্যে। এখন সিলেবল আবার কি জিনিস? খুব সহজ। একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে আমরা একবারে যতটুকু অংশ বলি সেটাই একটা সিলেবল। আর এই সিলেবলের সংখ্যার উপরেই কিন্তু সব। আর এই সিলেবল গোনার জন্য একটা দারুণ মজার ট্রিক আছে। কোনো গ্রামারের বই লাগবে না, জাস্ট শব্দটা জোরে উচ্চারণ করুন আর খেয়াল করুন ঠোঁট কতবার নড়ছে। যেমন গ্রেট বলার সময় ঠোঁট নড়ে একবার, তার মানে এক সিলেবল। তাই এর সাথে যোগ হবে আর বা ইএস্ট। কিন্তু বিউটিফুল বলার সময় ঠোঁট 3বার নড়ে, মানে একাধিক সিলেবল। আর তাই এর আগে বসবে মোর বা মোস্ট। কি দারুণ না কৌশলটা? এই যে আমরা মজার কৌশলটা শিখলাম, এই স্লাইডের টেবিলে ঠিক সেই কথাগুলোই একটু ফর্মালভাবে নিয়ম আকারে দেখানো হয়েছে। যেমন এক সিলেবলের শব্দের জন্য কি হবে, শব্দের শেষে ওয়াই থাকলে কি হবে, বা একাধিক সিলেবল থাকলে নিয়মটা কি, সবকিছু এখানে একবারে সাজিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে শব্দ বদলানোর ব্যাপারটা তো ক্লিয়ার, কিন্তু আসল চ্যালেঞ্জ তো শুরু হয় যখন পুরো একটা বাক্যকে বদলাতে হয়, তাই না? চলেন এবার সেই জাদুটাই শিখে ফেলি। এই চারটা হলো আমাদের মাস্টার কি। এটাকে ভালো করে একটু দেখতে হবে। এখানে দেখুন 3টে ডিগ্রির জন্য কিছু সিগন্যাল ওয়ার্ড বা চিহ্ন দেওয়া আছে। যেমন পজিটিভের নো আদার মানেই কম্প্যারেটিভে হবে দ্যান এনি আদার, আর সুপারলেটিভে হবে দ্য। আবার পজিটিভে ভেরি ফিউ থাকলে বাকি দুটোতে হবে দ্যান মোস্ট আদার আর ওয়ান অফ দ্য। এই জোড়াগুলো মনে রাখলেই কাজ শেষ। চলুন সরাসরি একটা উদাহরণ দেখি। আমাদের কাছে একটা সুপারলেটিভ বাক্য আছে, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। আমাদের কাজ হলো এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া। কাজটা করার জন্য আমাদের মোট 4টা স্টেপ ফলো করতে হবে। 1 নম্বর, বাক্যের চিহ্নটা খুঁজে বের করি। এখানে চিহ্নটা কি? ওয়ান অফ দি। 2 নম্বর, আমাদের চার্টে দেখি ওয়ান অফ দি এর পজিটিভ রূপ কি লেখা আছে। হ্যাঁ, ভেরি ফিউ। 3 নম্বর, এবার মূল বাক্য থেকে 4টা জিনিস সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি চিহ্ন আর ডিগ্রিটা ফেলে দিতে হবে। আর 4 নম্বর, নতুন কাঠামো দিয়ে বাক্যটা আবার সাজিয়ে ফেললেই হবে। আর এই দেখুন আমাদের ফাইনাল রেজাল্ট। ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। এখানে একটা খুব জরুরি বিষয় খেয়াল করার মতো। যেহেতু বাক্যটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, তাই ভার্ব কিন্তু ইজ না হয়ে প্লুরাল আর হয়ে গেছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো মূল নিয়মগুলো আমাদের শেখা হয়ে গেছে, কিন্তু যে কোনো ভাষাতেই তো কিছু ব্যতিক্রম থাকে, তাই না? চলেন এবার সেই বিশেষ নিয়মগুলোও দেখে নিই, যাতে ডিগ্রি চেঞ্জ নিয়ে আর কোনো কনফিউশনই না থাকে। এই যে 3টে অ্যাডজেক্টিভ দেখছেন, গুড, ব্যাড, মেনি, মাচ, এরা কোনো সিলেবলের নিয়মকানুন মানে না। এরা হলো ব্যতিক্রম।
এদের রূপান্তরগুলো একদম আলাদা, তাই এগুলোকে সরাসরি মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার একটা ট্রিকি প্রশ্ন। যদি কোনো বাক্যে শুধু থ্যান থাকে কিন্তু থ্যান এনি আদার বা থ্যান মোস্ট আদার এই শব্দগুলো না থাকে, তখন কি হবে? তখন তো আমাদের ওই ম্যাজিক্যাল চারটা কাজ করবে না। এই দুটো বাক্যের দিকে একটু ভালো করে তাকালেই পার্থক্যটা বোঝা যাবে। প্রথম বাক্যে নীলার সাথে এনি আদার গার্ল মানে একটা পুরো গ্রুপের তুলনা হচ্ছে, কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখুন, আ হেলদি ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান অ্যান আনহেলদি ম্যান। এখানে কিন্তু কোনো গ্রুপের সাথে তুলনা হচ্ছে না, বরং নির্দিষ্ট করে একজন সুস্থ মানুষের সাথে একজন অসুস্থ মানুষের তুলনা করা হচ্ছে। এই বিশেষ কেসের জন্য নিয়মটাও একটু বিশেষ। এখানে বাক্যটা শুরু করতে হবে দ্বিতীয় সাবজেক্ট দিয়ে, এরপর ভার্ব বসবে, তারপর একটা জরুরি কাজ। মূল বাক্যটা হ্যাঁবাচক হলে একটা নট যোগ করতে হবে, আর নাবাচক হলে নট তুলে দিতে হবে। এরপর অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রি বসিয়ে প্রথম সাবজেক্টটা শেষে দিলেই কাজ শেষ। তো আমাদের আগের বাক্যটার সমাধান কি দাঁড়ালো? আন আনহেলদি ম্যান ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ আ হেলদি ম্যান। দেখুন, নিয়ম অনুযায়ী সবকিছু ঠিকঠাক বসে গেছে। তো এই যে আমরা এত কিছু শিখলাম, এখন একটা ব্যাপার কি ভেবে দেখার মতো না, যে আমাদের প্রতিদিনের কথা বলার সময় বা লেখার সময় এই ডিগ্রিগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রকাশকে আরও কত সুন্দর, আরও কত নিখুঁত করে তুলতে পারি। একটু চিন্তা করলেই কিন্তু এর আসল মজাটা পাওয়া যাবে।